আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে পৃথিবীর সবচাইতে বেশি খনিজ তেল মজুদ আছে ভেনেজুয়েলায়। প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যার বাজার মূল্য $১৭ ট্রিলিয়ন থেকে প্রায় $২০ ট্রিলিয়ন মতো। পৃথিবীর সবচাইতে বেশি খনিজ তেল সমৃদ্ধ দেশেও দেশটি কেন অর্থনৈতিকভাবে অস্থিতিশীল এবং উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে? কেন? ভেনেজুয়েলার কথা বলতে গেলে আমাদের ১৪৯৯ সালে ফিরে যেতে হবে, যেখানে স্প্যানিশ একজন নাবিক মূলত এই ভেনেজুয়েলাকে নাম দেয় ছোট ভেনিস হিসেবে, ইতালির ভেনিস শহরের মতো। যার কারণে এই ভেনেজুয়েলার নামটি সেখান থেকে আসে। ভেনেজুয়েলা নামের অর্থ এভাবেই দাঁড়াতে পারে যে ছোট ভেনিস। ১৮১১ সালে ভেনেজুয়েলা স্প্যানিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ১৯১৪ থেকে ১৯২২ পর্যন্ত তাদের খনিজ সম্পদ, তেল আবিষ্কার থেকে শুরু করে বিশ্ব মানচিত্রে তারা খনিজ সম্পদ সমৃদ্ধ একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করে। এখান থেকে মূলত তারা তাদের দেশের অর্থনীতিকে প্রাকৃতিক সম্পদ কেন্দ্রিক গড়ে তোলে, কোনো আধুনিকায়নের চিন্তা না করে। এভাবে বিশ্বে তাদের তেল বাণিজ্য শুরু হয়। তারা মোটামুটি বিশ্বে একটা পরিচিতি, একদম অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হওয়ার পথ দেখে। কিন্তু শুধুমাত্র তেল কেন্দ্রিক অর্থনীতির কারণে, এই সম্পদ কেন্দ্রিক অর্থনীতির কারণে অনেক সময় তেলের বাজার মূল্য, প্রাকৃতিক সম্পদের বাজার মূল্য একটু ডাউন হয়। যার কারণে ওইসব দেশে তখন একটু মুদ্রাস্ফীতি, অর্থনীতি মন্দা দেখা যায়। এভাবে ১৯৯৯ সালে মূলত হিগো চেভেজ তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে মূলত এই তাদের তেল সম্পদকে, খনিজ সম্পদ তেলকে তারা রাষ্ট্রীয় কেন্দ্রিক অথবা রাষ্ট্রীয় মালিকানাধীন করতে থাকে এবং তাদের সামরিক বাহিনী কেন্দ্রিক ইনফ্লুয়েন্সটাও একটু যার কারণে বৃদ্ধি পায়। হিগো চেভেজের পরবর্তীতে মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসে এই নিকোলাস মাদুরো। আমি বলতেছি না যে মাদুরো একজন প্রপার শাসক, সে দক্ষ শাসক, কিন্তু কিছু ক্ষেত্রে এটা বলা যাবে যে সে তার দেশের সম্পদকে একদম পারফেক্টলি ভাবে ব্যবহার করতে চেষ্টা করেছে। বিভিন্ন অর্থনৈতিক মন্দার কারণে, বিভিন্ন অর্থনৈতিক স্যাংশনের কারণে তারা পিছিয়ে পড়ে। তার দেশের জনগণ তার উপর অসন্তুষ্ট। নিকোলাস মাদুরোর উপর অসন্তুষ্ট হলেও কিন্তু আমেরিকার এই ইনফ্লুয়েন্স, আমেরিকার এই প্রভাব তারা মূলত মন থেকে মেনে নিতে পারবে না। তারা মূলত চায়না, রাশিয়া এবং স্যাংশন যুক্ত দেশগুলাতে তাদের তেলটা কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারতেছে না। কাঙ্ক্ষিত মূল্য কেন বিক্রি করতে পারছে না? কারণ তারা পেট্রোকারেন্সি, পেট্রো ডলারে মুদ্রা বিনিময় করতেছে না। এবার আসুন, এখান থেকে আমরা জানি কি পেট্রো ডলার। পেট্রো ডলারটা মূলত হলো এই আমেরিকান ডলার। আপনাকে অবশ্যই এই অয়েল, রিজার্ভ অয়েল, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এটা শুরু, যে অবশ্যই আপনি তেল বিক্রি করবেন, খনিজ সম্পদ তেল বিক্রি করবেন কি দিয়ে? ডলারের মাধ্যমে। ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে। দেখেন, আমেরিকা আপনাকে সরাসরি বলবে না যে আপনাদের তেল আছে মানে অবশ্যই আমেরিকার কাছে বিক্রি করতে হবে। আপনি যে কোনো দেশের কাছে আপনার খনিজ সম্পদ, আপনার তেল এগুলো বিক্রি করতে পারবেন। আপনার ট্রেডিং আপনি করতে পারবেন। তবে তাদের শর্ত হলো এটা যে আপনাকে অবশ্যই পেট্রো ডলার, পেট্রো ডলার, ডলারের মাধ্যমে তার মূল্য পরিশোধ করতে হবে। যেটা থেকে সরে দাঁড়ানোর কারণে পৃথিবীর প্রায় দেশ, আমি বলতে গেলে প্রায় দেশ না, কিছু কিছু দেশ, বিশেষ করে লিবিয়া, লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি, ইরাকের সাদ্দাম হোসেন, তারপর এখন ভেনেজুয়েলার অবস্থা, তারপর ইরানের অবস্থা আমরা দেখতেছি, যেগুলা মূলত পেট্রো ডলার তারা বলতেছে আমরা বিনিময় করব না। যার কারণে তাদের উপর বিভিন্ন স্যাংশন, স্যাংশন লাগিয়েছে কি এই মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। যার কারণে ওইসব দেশের অর্থনীতি একদম স্বাভাবিকভাবে অস্থিতিশীল অবস্থায়। বিশেষ করে বর্তমানে ইরানের কথা, ইরান একদম সরকার বিরোধী বিপ্লবে একদম চরম পর্যায়ে। বিশেষ করে এই বিগত বছরগুলোতে ইরানের মুদ্রাস্ফীতি 44% থেকে প্রায় 40 থেকে 45% উপরে চলে গেছে। আমেরিকান $1 সমান ইরানের 13 লক্ষ থেকে 14 লক্ষ রিয়ালে চলে গেছে। ইরানের যে পর্যায়ে এখন মুদ্রাস্ফীতি বেড়েছে, বিশেষ করে এই সরকার বিরোধী আন্দোলনটা ইরানে শুরু হয়েছে কোথা থেকে? ব্যবসায়ীদের হাত ধরে। এরপরে এটা ভার্সিটি স্টুডেন্ট পর্যায়ে এবং গ্রাম থেকে শহর পর্যায়ে সব সব জায়গায় বর্তমানে এটা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সরকার যতটুক সমস্যা হলো এই যে সরকার একটা নির্দিষ্ট মূল্য বেঁধে দিছে কার উপর? এই ইরানের বিভিন্ন ভোগ জাতীয় পণ্যের উপর নির্দিষ্ট একটা মূল্য বেঁধে দিয়েছে। যার কারণে
ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে, ব্যবসায়ীরা পরবর্তীতে কাঙ্ক্ষিত মূল্যে বাইরের রাষ্ট্রের সাথে ডলারের মাধ্যমে ট্রেডটা যখন করতে যাচ্ছে, তখন ইরানি মুদ্রার মানটা অনেক কমে যাচ্ছে, দিনকে দিন কমে যাচ্ছে, যার কারণে ওদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম পেট্রো ডলারের কথা, বর্তমান বিশ্বের ট্রেডিংটা এরকমই হয়ে গেছে, খনিজ সম্পদ তেলের ট্রেডিংটা এরকমই হয়ে গেছে যে আপনাকে অবশ্যই পেট্রো ডলারের মাধ্যমে তেলের মূল্য নির্ধারণ করতে হবে, যার কারণে বর্তমান বিশ্বে তেল সমৃদ্ধ দেশগুলাও অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে গেছে। দেখেন, আমরা দেখতেছি যে এই ভেনেজুয়েলার আশেপাশে যুক্তরাষ্ট্র যে 1 মাস ধরে তাদের মিলিটারি, তাদের যুদ্ধ জাহাজ বসিয়ে রাখছে, এটা ধীরে ধীরে একদিনে হয় নাই। মূলত ভেনেজুয়েলা সেই প্রথম থেকে, যখন থেকে তারা তাদের তেল সম্পদ রাষ্ট্রীয়করণ করেছে এবং এই পেট্রোডলার সিস্টেম থেকে বের হইতে চাইছে, ধীরে ধীরে একটি দেশকে কিভাবে দুর্বল করে যায়, দুর্বল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে এটার স্বাভাবিক অবস্থা, একটি দেশের আইন শৃঙ্খলা বলেন, দেশের সামর্থ্য, অর্থনীতি সব দিক দিয়ে একটু ভেঙে ফেলেছে। এমন অবস্থায় এমন অবস্থায় এই ডোনাল্ড ট্রাম্প তো এসে শুধু প্যারেকের উপর মাতুলটা মারছে, মানে কি ছোট্ট একটা কাজ, এই ফিতাটা কাটছে। এর আগে বিল্ডিং তোলার জন্য যতটুকু স্ট্রাকচার প্রয়োজন সবকিছু তারা আগে থেকেই করতেছে। বিশেষ করে এই পেট্রো ডলারের কথা বলতে গেলে, পেট্রো ডলার থেকে যারা বের হইতে চাইছে, বিশেষ করে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি, ইরাকের সাদ্দাম হোসেন এবং ইরানের অবস্থা তো আমরা জানি। ইরান অনেক দিক দিয়ে অনেকবার অনেক স্যাংশনের সম্মুখীন হয়েছে। এরপর এরপর এখন ভেনেজুয়েলা। স্বাভাবিক, ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা স্বাভাবিকভাবে দেখতেছি এরপর কলম্বিয়া, মেক্সিকো, কিউবা, এগুলা এমনকি ইরানের প্রতিও সেম আমেরিকান প্রেসিডেন্টের নজর আছে। আমরা দেখতেছি বারবার, বিশেষ করে কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে, কিউবার প্রেসিডেন্টের সাথে, মেক্সিকো প্রেসিডেন্ট, সবাই একজন আরেকজনের উপর বাক্য বিনিময়, টুইটারে টুইট করা, আমরা সবকিছু দেখতেছি। মানে বর্তমান বিশ্বে আমি একদম শেষের দিকে একটা কথা বলি, এই ভিডিও গুলা বানাইতে, একটু রিসার্চ করতে, তারপর এডিটিং, আমার আলহামদুলিল্লাহ কষ্ট হলেও আমার যা হয়েছে আলহামদুলিল্লাহ একজনকে শোনাইতে পারলে এটা আমার সাফল্য। যেটা বলতেছি, বর্তমান বিশ্ব মূলত এসব ইউএন, এসব হিউম্যান রাইটস, এসব মানবাধিকার, এসব উন্নয়ন, এই আইন রুলস, এগুলা মূলত একটা দেখানো, একটা দেখানো। মানে আমার রুলসটা আমি তৈরি করতেছি, আমি কেন মানবো ভাই? হ্যাঁ, হিসাব করলে এটা বলা যাবে না যে তারা এই কাজটা করছে আমি মাদুরোর পক্ষে নিচ্ছি না। বিশেষ করে সে তার জনগণের কাছে কতটুকু প্রিয় নাকি প্রিয় না এটা আমি জানি। বিশেষ করে আমি এটা বলতেছি যে আমেরিকা যেভাবে এই তাদের অভিযানটা চালিয়েছে, তাহলে সে আমার মনে হয় রাশিয়াকে ইউক্রেনের উপর বৈধতা দিয়ে দিচ্ছে, চায়নাকে তাইওয়ানের উপর বৈধতা দিয়ে দিচ্ছে, সেগুলো স্বাভাবিক।